একটু আর একটু ক্লিয়ারলি বল। মানে ধরুন কোনো একটা প্রসেস চলছে, কোনো একটা প্রোগ্রাম রান করতে হচ্ছে, প্রসেস হবে সেই মুহূর্তে যে সবগুলো রেডি কিউ বা এই যে কিউ গুলোতে পরপর দাঁড়াচ্ছে, নিউ রেডি কিউ, এইগুলোকেই শিডিউলিং বলছে, মানে পরপর যেটা ওয়াইজ দাঁড়াবে। বা আরো সহজ ভাবে বল যে একটা প্রসেস যখন চলে, একটা প্রসেস প্রসেস তো চলে না সাধারণত, অনেক প্রসেস চলে একটা সিস্টেমে। তো প্রসেস গুলো স্যার কিভাবে আপনার কথা কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কেটে এবার ঠিক আছে, যাচ্ছে? এবার ঠিক আছে। প্রসেস গুলো যখন রান করছে একসঙ্গে, সিস্টেমে তো একটাই প্রসেসর। তো একটা প্রসেসর তো আর স্যার প্রচন্ড। একটা শিডিউলিং এর ক্রাইটেরিয়া মানে কি? আমরা যখন শিডিউলিং করব তখন কি কি বিষয়ের উপর নজর রাখবো? ভালো শিডিউলিং অ্যালগোরিদম কোন কোন বিষয়ের উপর নজর রাখে? একটা হচ্ছে ইউটিলাইজেশন অফ সিপিইউ, সিপিইউ কে কত ভালো করে ইউটিলাইজ করা যায় তার উপর নজর রাখতে হয়। ভালো সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম সবসময় তার বিষয়ে খেয়াল রাখে যে সিপিইউ কে খুব স্যার কথা ভালোভাবে কেটে ব্যবহার যাচ্ছে। করা যায়। আবার কেটে যাচ্ছে, হ্যাঁ স্যার। সমস্যা। উম বিরাট সমস্যা। এইবার ঠিক আছে। হম, ঠিক আছে ঠিক আছে। তো 2 নম্বর হচ্ছে থ্রুপুট। থ্রুপুট মানে আমরা জানি যে থ্রুপুট মানে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট ইউনিট টাইমে, মনে কর 1 সেকেন্ডে কতগুলো প্রসেস এক্সিকিউটেড হলো, মানে কমপ্লিটেড হলো, তাকে থ্রুপুট বলে। মানে একটা সিস্টেমে একটা নির্দিষ্ট সময় একটা ইউনিট টাইমে, ধরে যাওয়া হয় 1 সেকেন্ড বা 1 মিলি সেকেন্ড বা স্যার এক স্যার কিছুই ঘন্টায় বোঝা। কিছুই বোঝা যাচ্ছে না, কিছুই শোনা যাচ্ছে না রে। হ্যালো? এবার ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ আমরা এবার শুনতে ঠিক আছে। পাচ্ছি। ওরা শুনতে পাচ্ছে? তোর অর্ণব, তোর নেটওয়ার্কের সমস্যা নেই তো কোনো? সে কি আমার এখানে। হুম, যাই হোক, তুই ভিডিও ফিডিও ঠিক আছে ঠিক আছে তুই ঠিক আছে, দেখা যাক। হুম, তো থ্রুপুট মানে হচ্ছে গিয়ে ইউনিট টাইমে কতগুলো প্রসেস তাদের কাজ শেষ করে বেরিয়ে যেতে পারছে, তাকে থ্রুপুট বলে। ভালো শিডিউলিং অ্যালগোরিদম থ্রুপুট বাড়ায়। মানে একটা খারাপ শিডিউলিং অ্যালগোরিদম যদি চলে, তখন মনে করি একটা সিস্টেমে থ্রুপুট হচ্ছে 10, মানে 1 সেকেন্ডে হয়তো 10টা প্রসেস কমপ্লিটেড হচ্ছে। তা ভালো শিডিউলিং অ্যালগোরিদম যদি চলে, তাহলে তখন একটা সিস্টেমের থ্রুপুট 10 থেকে বেড়ে হয়তো 12 হয়ে গেল। তো এটাকে বলে থ্রুপুট। টার্ন অ্যারাউন্ড টাইম আমরা জানি, মানে আগের দিন বলেছি, টার্ন অ্যারাউন্ড টাইম মানে একটা প্রসেস যখন সিস্টেমে সাবমিটেড হয় আর যখন তার সমস্ত কাজ করে বেরিয়ে চলে আসে, এই মাঝখানের সময়টাকে টার্ন অ্যারাউন্ড টাইম বলে। মানে একটা প্রসেস ধরে নেওয়া যাক সকাল 10টার সময় সিস্টেমে সাবমিটেড হয়েছে, আর সকাল 11টার সময় প্রসেসটা সমস্ত কাজ শেষ করে কমপ্লিটেড হয়ে বেরিয়ে চলে আসলো, তাহলে আমরা বলবো প্রসেসটার টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 1 ঘন্টা। ওয়েটিং টাইম কাকে বলে? একটা প্রসেস যখন সিস্টেমে সাবমিটেড হয় এবং যখন সে কাজ কমপ্লিট করে বেরিয়ে আসে, এই দুটোর মাঝখানে যে সময়টা, সেই সময়টা প্রসেসটা যে গোটা সময়টা জুড়ে কাজ করে গেছে, প্রসেসটা প্রসেসড হয়েছে, এর কোনো মানে নেই। কিছু কিছু সময় প্রসেসটা আইডেল বসে থাকে, চুপচাপ বসে আছে। তাই ওয়েটিং টাইম বলে স্যার এক সেই কথা সময়। বলে তো বাস টাইমটা মাইনাস করলেই হয়ে গেল। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। তার মানে প্রসেসটা যখন সিস্টেমে সাবমিটেড হলো আর সিস্টেমে বেরিয়ে এলো, সিস্টেম থেকে বেরিয়ে এলো কাজ কমপ্লিট করে, এই মোট সময়টা যদি 1 ঘন্টা হয়, আর প্রসেসটা এর মধ্যে যদি সত্যি কাজের কাজ করে থাকে 20 মিনিট, মানে প্রসেসটার টোটাল হয়তো 20 মিনিটের কাজ ছিল, কিন্তু প্রসেসটা সিস্টেমে কাটালো 1 ঘন্টা, তাহলে 40 মিনিট প্রসেসটাকে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। এটাই প্রসেসের ওয়েটিং টাইম। এই জন্য আমরা বলি
যে প্রসেসের যে কাজের সময়টা যেটাকে আমরা বলি বার্স্ট টাইম, বিটি, বার্স্ট টাইম, প্রসেসের ওয়েটিং টাইম বার করার জন্য যদি আমরা টার্ন অ্যারাউন্ড টাইম থেকে প্রসেসের বার্স্ট টাইমটা বাদ দিই, তাহলে সেটা দিয়ে আমরা ওয়েটিং টাইমটা পেয়ে যাই। তার মানে একটা প্রসেসের ওয়েটিং টাইম আর বার্স্ট টাইম যোগ করলে টার্ন অ্যারাউন্ড টাইম হয়। আর রেসপন্স টাইম কি? এটাও এক ধরনের ওয়েটিং টাইম। একটা প্রসেস যখন সিস্টেমে সাবমিটেড হয়, সাবমিটেড হওয়ার পরে প্রথমবার প্রসেসটা যখন প্রসেসরে সিপিইউতে অ্যালোকেটেড হয়, মানে প্রথমবারের জন্য প্রসেসটাকে নিয়ে সিপিইউ কাজ শুরু করে, সেই সময়টাকে আমরা বলি, এই মাঝখানের সময়টাকে আমরা বলি রেসপন্স টাইম। মানে একটা প্রসেস সকাল 10টার সময় সিস্টেমে সাবমিটেড হলো, আর প্রসেসটাকে নিয়ে প্রথমবার সিপিইউতে প্রসেসটা সাবমিটেড হলো 11টা 15-তে, তাহলে আমরা বলবো রেসপন্স টাইম। সিস্টেমের রেসপন্স টাইম হচ্ছে গিয়ে 15 মিনিট। তো যাই হোক, স্যার এই রেসপন্স টাইমটা আরেকবার বলুন। যখন একটা প্রসেস সিস্টেমে সাবমিটেড হয়, ধরে নেওয়া যাক একটা প্রসেস সিস্টেমে সাবমিটেড হয়েছে সকাল 10টার সময়, এবং প্রসেসটা গিয়ে অপেক্ষা করছিল, কারণ তখন হয়তো সিপিইউ অন্য কোনো প্রসেসকে নিয়ে কাজ করছিল। এই অপেক্ষা করার পরেই কোনো একটা সময় প্রসেসটা সিপিইউতে অ্যাসাইন্ড হলো, মানে প্রসেসটা কাজ করার সুযোগ পেল, প্রথমবার কাজ করার সুযোগ পেল। ধরে নেওয়া যাক তখন বাজে 10টা 15। প্রসেসটা সাবমিটেড হয়েছিল কখন? 10টার সময়। প্রসেসটা প্রথমবার কাজ করার সুযোগ পেল কখন? 10টা 15-র সময়। তাহলে রেসপন্স টাইম হচ্ছে গিয়ে 15 মিনিট। 10টা থেকে 10টা 15 এই সময়টা প্রসেসটা আইডেল বসেছিল, অপেক্ষা করছিল কখন কাজ শুরু শুরু হবে। এটাও এক ধরনের ওয়েটিং টাইম, যেটার নাম বলা হয় রেসপন্স টাইম। বোঝা গেল? এবার আমরা পড়বো কতগুলো শিডিউলিং অ্যালগোরিদম। প্রথমটা আছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং। এই জায়গাটা তো সবাই দেখতে পাচ্ছে, জায়গাটা একটু পর। তোরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তো এটা একটু পর। কি অবস্থা আমার পাশাপাশি দুধ দিয়ে ডিম দিয়ে ওই একটা রুটি কাজ রুটি খা। আচ্ছা, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভটা পড়ে কেউ কিছু কি বুঝতে পারলি? হ্যাঁ, যে আগে এসছে সে আগে কাজ করবে। যে আগে এসছে তার কাজ আগে হবে। হ্যাঁ। হুম। এবার তোরা সবাই দেখতে পাচ্ছিস এইখানে একটা টেবিল দিয়েছে, হুম, তাই না? 3টে প্রসেস হ্যাঁ। আছে আর তাদের বার্স টাইম আছে। বার্স টাইম মানে তারা হাতে কতক্ষণের কাজ নিয়ে সিস্টেমে এসছে। ধরে নি প্রথম প্রসেসটা 24 সেকেন্ডের কাজ নিয়ে এসছে, তারপরের প্রসেসটা 3 সেকেন্ডের, তারপরেরটা 3 সেকেন্ডের কাজ নিয়ে এসছে। এবার তোকে যদি জিজ্ঞাসা করি কি আগে এসছে, তুই কি উত্তর T1 দিবি? কেমন নয় 24 বুঝলি? সেকেন্ডের লোকটা আগে এসছে। ও তো কেমন নয় প্রথমে বুঝলি? 24 সিরিজ ওয়াইজ রয়ে যাবে। না, এটাই হচ্ছে সমস্যা। মানে এখানে অনেক সময় আরেকটা কলাম থাকে, এখন নেই। কলামটার নাম হচ্ছে অ্যারাইভেল টাইম। হুম। অ্যারাইভেল টাইম এটি অ্যারাইভেল টাইম এখানে দেওয়া নেই, মানে প্রত্যেকটা অ্যারাইভেল টাইম হচ্ছে 0। তাতে সবাই একসাথেই এসছে।
মানে প্রত্যেকটা প্রসেস একসাথে আছে। মানে ব্যাপারটা কি, মানে ব্যাপারটা ভীষণ সোজা। মানে তুই ভাব, অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের একটা বাড়ি আছে মনে কর, তোর সিস্টেম মানে একটা বাড়ি মনে কর, সেই বাড়িতে একটা লোক থাকে, তার নাম অপারেটিং সিস্টেম। তো সকালবেলা ও দরজা খুললো কোনো প্রসেস এসছে কিনা দেখার জন্য, দেখলো 3টে প্রসেস দাঁড়িয়ে আছে অপারেটিং সিস্টেমের কাছে। মানে যখন অপারেটিং সিস্টেম জানতে চাইলো তখন ওরা বললো যে আমরা দেখো একসঙ্গেই এসেছি, একই সময়ে এসেছি। তাহলে এটা হচ্ছে গিয়ে অ্যারাইভেল টাইম। আর অ্যারাইভেল টাইম যদি সেম হয়ে যায়, তখন অপারেটিং সিস্টেম এখন কোন শিডিউলিং অ্যালগোরিদম ব্যবহার করছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। মানে যে আগে এসেছে সে আগে সুযোগ পাবে। কিন্তু এখানে কি হয়েছে, এখানে গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল হয়েছে না, সবাই একসঙ্গে এসেছে, তখন অপারেটিং সিস্টেমকে যে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কারণ ওখানে তো সবাই একসঙ্গে এসেছে। সবাই একসঙ্গে আসতে অপারেটিং সিস্টেম ওদেরকে যে কোনো অর্ডারে সাজিয়ে নেবে। অর্ণব বললো P1 আগে হবে, তারপর P2, তারপর P3। তা না করে অপারেটিং সিস্টেম আগে P2, তারপরে P1, তারপরে P3ও করতে পারতো। বা অপারেটিং সিস্টেম আগে P3, তারপর P2, তারপরে P1 করতেই পারতো। মানে অপারেটিং সিস্টেম তার সুবিধা মতো একটা অ্যারেঞ্জমেন্ট করে নেয়। বুঝতে পেরেছিস? মানে যেটা এখানে বলার কিছু নেই, অপারেটিং সিস্টেমকে বলার কিছু নেই। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদম চলছে, কিন্তু এখানে তো বলা নেই কখন কে এসেছে। তো এটা খুব স্বাভাবিকভাবে অপারেটিং সিস্টেম যে কোনো একটা অ্যারেঞ্জমেন্টকে কনসিডার করে। তো যে কোনো একটা অ্যারেঞ্জমেন্টকে যদি কনসিডার করে, তোদের পরীক্ষায় এইরকম মনে কর দিয়ে দিল এই চার্টটা, তোদের পরীক্ষা তাই দেবে, যেমন একটা চার্ট দিয়ে বলবে ফাইন্ড দ্য অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম অ্যান্ড অ্যাভারেজ ওয়েটিং টাইম। তখন তোকে এই অঙ্কটা করতে হবে। এই অঙ্কটা করা ভীষণ সহজ, বিশেষত যখন এখানে অ্যারাইভেল টাইম নেই। কিভাবে সহজ দেখা যাক। যখন এই অঙ্কটা তোকে পরীক্ষা দিচ্ছে, তখন তুই একটা চার্ট আঁকবি, তাকে বলে ন্যাট চার্ট। ন্যাট চার্টের বানান ন্যাট চার্ট। এই ন্যাট চার্টে কি নেট চার্ট? জিটা নেই, ভাব ন্যাট চার্ট। ও ন্যাট চার্টে অর্ণব যেভাবে বলেছিল আমরা সেভাবেই না হয় করি। ও বললো অপারেটিং সিস্টেম যেহেতু অ্যারাইভেল টাইম দেওয়া নেই, যে কোনো অর্ডারে সাজাতে পারে, তো আমরা P1 কেই নিয়ে প্রথম আরম্ভ করবো। সবার অ্যারাইভেল টাইমই 0, তাই অপারেটিং সিস্টেম কাজ শুরু করলো ধরে নি 0 সেকেন্ডের মাথায়। প্রথমে অপারেটিং সিস্টেম P1 কে নিল, P1 কে নিয়ে কাজ শুরু করলো, করতে থাকলো। P1 এর মোট কত সেকেন্ডের কাজ? 24 সেকেন্ডের কাজ। তাহলে 24 পর্যন্ত P1 কাজ করলো, ঠিক আছে। তারপরে P2 কে নিয়ে কাজ শুরু করা স্যার, হলো। উচ্চারণটা কি বলেন আরেকবার বলুন। নেট অ্যান্ড চার্ট? জিটা জিটা নেই, জিটা নেই, তাহলে অ্যান্ড? জিটা নেই, জিটা নেই। হ্যাঁ, তাহলে এবার পর উচ্চারণ অ্যান্ড হতো। এন্ড কেন আবার এন? হবে? না না, এটা, আরে এটা তো এন আছে। ও, ওই তো এ এন টি, টি আরে দুটো এন টি। আছে তো, এন আছে, এনটা কোথায় যাবে এন? কোথায় স্যার? স্পেলিংটা আরেকবার দেখান। ন্যাট, ন্যাট, ন্যাট নেট? হলো তো এটা। ও, নেট, ঠিক আছে। তো এবার তো P1 কাজ করে 24 সেকেন্ডের কাজ করে P1 বাড়ি চলে গেল। তারপরে P2 আসলো, P2 হাতে কত সেকেন্ডের কাজ আছে? 3 সেকেন্ডে। P2 আসলো, সরি, এবার আসলো P2। P2 হাতে কত সেকেন্ডের কাজ আছে? 3 সেকেন্ডের কাজ। তো এই 3 সেকেন্ডের কাজ হবে, তাহলে 24 আর 3 এ 27। আর তারপরে
P3 আসবে। P3 কত সেকেন্ডের কাজ? P3 হচ্ছে তারও 3 সেকেন্ডের কাজ। তার 27 আর 3 30 হতে পারে এরকম। তাহলে তোর পরীক্ষার প্রশ্ন ছিল ফাইন্ড দ্য অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম অ্যান্ড অ্যাভারেজ ওয়েটিং টাইম। তো এটা দিয়ে কি বার করবি, কিভাবে বার করবি সেটা এবার দেখা যাক। এটা মাথায় থাকবে কি? যেটা বললাম সেটা মাথায় রাখতে পারবি তো? তোরা খাতায় ছবি আঁক, কিন্তু নইলে কিন্তু আমি তো করে দেবো, তোরা ভুলে যাবি। তোরা ম্যাথটা থেকে ফেল সাথে সাথে। স্যার আপনি যে স্পেলিংটা লিখেছেন দেখুন ওই নিচে তো GANTT লেখা। ও জি সরি, এটা উচ্চারণটা ন্যাকচাট, হ্যাঁ এটা উচ্চারণটা আমি ভুল লিখেছি, বানানটা আমি ভুল লিখেছি। ঠিকই বলেছি, ন্যাকচাট। গ্যান্ট নয়, গ্যান্ট নয়, এটা এটা মানে ন্যাটচার্ট। ন্যাট ন্যাটচাট বলে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, খাতায় যদি তোদের লেখা হয়ে গিয়ে থাকে তাহলে একটুখানি বল আমাকে, আমি তাহলে পরের ধাপে যাই। এই চারটা হ্যাঁ লেখা স্যার হয়ে গেলে হয়ে একটু গেছে। বল। হয়ে গেছে তো? তাহলে চারটা এখন তো চোখের সামনে এটা তো আছে। শামীম তো ইয়ে করছে, রেকর্ডিং করছে, কোনো অসুবিধা নেই। না, তার চেয়েও বড় কথা, তুই তো এখন করছিস না, এটা তো হ্যান্ডস অন করছিস, তুই খাতায় করবি না? আমি তো করছি, তুইও সে ঠিক লিখবি। আছে আপনি। হ্যাঁ হ্যাঁ। কারণ আমি তো মুছে দেবো একটু পরে, তখন তোর কাছে ও। তা নাও থাকবে। যাই হোক, শামীমের রেকর্ডিং এ থাকবে অবশ্য। তো হুম, যাই হোক, আমার আমার মানে আমি বলি যে তুই লিখে রাখ। তো এবার হুম। আমরা কি করবো, আমাদের যেটা করতে বলেছে তার জন্য আমি লিখবো টার্ন অ্যারাউন্ড টাইম অফ টার্ন অ্যারাউন্ড টাইম অফ প্রথমে আমরা P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম বার করছি। P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কিভাবে বার করবো? P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম বার করার সময় সবসময় মনে রাখবি, টার্ন অ্যারাউন্ড টাইম মানে আমি কি বলেছিলাম, সিস্টেমে এলো এবং সিস্টেম থেকে বেরিয়ে দুটোর মাঝখানে সময়, সিস্টেমে আসা এবং সিস্টেমে যাওয়ার মাঝখানে সময়। এবার P1 কখন এসেছে আর কখন বেরিয়েছে তোকে যদি আমি জিজ্ঞাসা করি, তুই আমার বল, নেট চার্টটা দেখে বল। দেখ, নেট চার্টে লেখা আছে P1 24-এ বেরিয়েছে, আর P1 এসেছে কখন? 0-তে এসেছে। মানে এরা তো সবাই 0-তে এসেছে, এদের সবার অ্যারাইভেল টাইম তো 0, কারণ অ্যারাইভেল টাইম তো দেওয়া ছিল না। দেওয়া ছিল না মানে অ্যারাইভেল টাইম 0। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? দেওয়া ছিল না তো এদের অ্যারাইভেল টাইম কত, দেওয়া ছিল আমাদের, মানে এদের সবার অ্যারাইভেল টাইম 0। বোঝা গেল? টার্ন অ্যারাউন্ড টাইম মনে রাখবি সবসময়, টার্ন অ্যারাউন্ড টাইম মানে এন, মানে এক্সিট মাইনাস এন্ট্রি। এটা সবসময় মনে রাখবি, টার্ন অ্যারাউন্ড টাইম মানে এন্ট্রি মাইনাস এক্সিট মাইনাস এন্ট্রি। আর এদের তো কারোরই এন্ট্রি টাইম দেওয়া ছিল না, মানে এন্ট্রি টাইম তো আমি 0 ধরেছিলাম। তাহলে P1 দেখ, ন্যাপ চার্টে ছবিটা দেখ, P1 বেরিয়ে গেছে 24-এ, এই দেখ 24-এ বেরিয়ে গেছে। আর P1 তাহলে 24-এ বেরিয়েছে, P1 এসছে কখন? এসছে তো আমরা ধরছি 0-তে। তাহলে তাহলে হচ্ছে 24, P2, P2-র দিকে তাকা, P2 বেরিয়েছে কত? 27-এ। P2 27-এ বেরিয়েছে না? এসছে কখন? 0-তে। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম কত? 27। সিমিলারলি P3 বেরিয়ে যাওয়া 30-এ, তাহলে P3 বেরিয়েছে কখন?
30-এ, আর এসছে কখন? 0-তে। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম কত? 30। তাহলে এগুলো ইন্ডিভিজুয়াল টার্ন অ্যারাউন্ড টাইম। টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম কত? সবকটাকে যোগ করে দিতে হবে। সবকটাকে যোগ করলে কি এসে দাঁড়ায়? হচ্ছে গিয়ে 1, 7 আর 4 11, 1 হাতে থাকে 1, 8, 81, 81। 81। এবার তোকে যদি কেউ বলে অ্যাভারেজ টিটি কত, অ্যাভারেজ টিটি, অ্যাভারেজ টিটি তুই বলবি 27 81 ডিভাইডেড বাই 81 3। ডিভাইডেড বাই 3। 27। তাহলে তোর পরীক্ষা যখন তোকে প্রশ্ন করবে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বার করো, তুই তখন কি করলি? প্রথমে নেট চার্ট আঁকলি, তারপরে এক্সিট টাইম মাইনাস এন্ট্রি টাইম বাদ দিলি, যেটা বেরোলো সেগুলোকে যোগ করলি, যোগ করে ভাগ করে বার করে দেবে। কিন্তু তোকে তো তোর পরীক্ষা আরেকটা প্রশ্ন করবে, সেটা হচ্ছে যে তুমি অ্যাভারেজ ওয়েটিং টাইম বলো। সেটাও সহজ উত্তর করা। সেই উত্তরটা করার জন্য তুই কি করবি? সেই উত্তরটা করার জন্য কি করতে পারিস বল? অ্যাভারেজ ওয়েটিং টাইম বার করতে বলে তাহলে তোকে কি করতে হবে? প্রত্যেকটা প্রসেসের ইন্ডিভিজুয়াল আগে ওয়েটিং টাইম বার করতে হবে। তাহলে এবার ওয়েটিং টাইম বার করছি, যে ওয়েটিং টাইম বার করছিস। ওয়েটিং টাইম প্রথমে কার বার করছিস তুই? মনে কর P1 এ, তারপরে বার করবি P2, তারপরে বার করবি P3। P1 এর ওয়েটিং টাইম মানে কি? সবসময় মনে রাখবি, ওয়েটিং টাইম বার করার আগে তুই আগে টার্ন অ্যারাউন্ড টাইম গুলো লিখে নি। তুই তো এখানে টার্ন অ্যারাউন্ড টাইম গুলো বার করেছিস, এই যে বার করেছিস 24, 27, 30, সেগুলো এখানে লিখে নি। 24, 27, 30 মাইনাস করবি। 24, 27 আর 30 কে বাদ দিবি কি বার্স্ট টাইম গুলো, মানে 24, 3, 3, যেটা হবে সেটাই হচ্ছে ওয়েটিং টাইম। তাই তো, তাই তো ওয়েটিং টাইম হবে। বলেছিলাম না, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম তো তুই বার করেই ফেলেছিস, টার্ন অ্যারাউন্ড টাইম তো তুই বার করেই ফেলেছিস, আর সেখান থেকে বাদ দিচ্ছিস বার্স্ট টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম, তাহলেই তো হয়ে গেল। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 27, যোগ করলে কত হয়? 11, 5, টোটাল। তাহলে অ্যাভারেজ ওয়েটিং টাইম কত? এটাকে 3 দিয়ে ভাগ, এই 51 কে 3 দিয়ে ভাগ, 51 কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? তোরা কি বুঝতে পারলি? হ্যাঁ স্যার হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। বুঝেছি। আচ্ছা, বুঝেছিস। তাহলে আমি তো দুটো অঙ্ক দিই, তোরা করবি। দুটো অঙ্করই অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আর অ্যাভারেজ ওয়েটিং টাইম বার করতে হবে। তাহলে আমরা কি করবো? এই অঙ্কে যেরকম করলাম, প্রথমে আমরা ন্যাট চার্ট বানাবো, তারপরে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বার করবো। টার্ন অ্যারাউন্ড টাইম কিভাবে বার করবো সবসময় আমাদের মাথায় থাকবে, টার্ন অ্যারাউন্ড টাইম মানে, সবসময় এটা মাথায় রাখবো, টার্ন অ্যারাউন্ড টাইম মানে
এক্সিট টাইম মাইনাস এন্ট্রি টাইম। আর ওয়েটিং টাইম কিভাবে বার করব? ওয়েটিং টাইম মানে মনে রাখবো টার্ন অ্যারাউন্ড টাইম যেটা বার করলাম মাইনাস বার্স্ট টাইম। এটা হচ্ছে আমাদের মাথায় রাখলেই হয়ে যাবে। আচ্ছা, তোদের যে দুটো অঙ্ক দেবো সে দুটো অঙ্ক হচ্ছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, একশো এটা কি টুকে নেবো? সত্তর এই অঙ্কটা, এই অঙ্কটা বই তো আছে তোদের, সে তুই টুকে নে। এটা একটা অঙ্ক, আরেকটা অঙ্ক আমি পাশে দাঁড়ান লিখে দাঁড়ান দিই। দাঁড়ান 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 দাঁড়ান। দাঁড়া দাঁড়া, আমি পাশে লিখে দিই আরেকটা অঙ্ক। দুটোই এখানেই লিখে দিই, তাহলেই তো লেটা চুকে যায়। হ্যাঁ, আরেকটা আগের অঙ্কটাই বুঝেছিস, সেটা আমি একটু প্রসেস এখানে, আর এখানে হচ্ছে বার্স্ট টাইম। P1, P2, P3, 24, 3, 3। এটা আগের অঙ্কটা না? মনে পড়ছে তো এটা আগের অঙ্কটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রসেস আর বার্স্ট টাইম দিয়ে দিয়েছিল। এবার এই হুম। আগের অঙ্কটা তো আমি করতে বলছি কেন? কারণ হচ্ছে, মনে আছে আগের অঙ্কটা করার সময় আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম দেখ, এই অঙ্কটা যে করছিস, অ্যারাইভেল টাইম তো দেওয়া নেই, তাই তোকে বলেছিলাম দেখ এখানে অ্যারাইভেল টাইম 0 ধরে নিবি। বলেছিলাম আমি, মনে কর। আগের অঙ্কটাতে অ্যারাইভেল টাইম দেওয়া ছিল না, তাই আমি সব অ্যারাইভেল টাইম কিন্তু 0 ধরে নিয়েছিলাম। কিন্তু এখন যে অঙ্কটা আছে এই সাইডে, এই অঙ্কটা দেখ অ্যারাইভেল টাইম দেওয়া আছে, এখানে ধরার কোনো প্রশ্ন নেই। এখানে এই অঙ্কটা যখন করবি, তখন আগে P1, তারপরে P2, তারপরে P3, তারপরে P4ই তোকে কাজ করাতে হবে, কারণ ওটাই ওদের অ্যারাইভেল টাইমের অর্ডার। যে আগে এসেছে তাকে আগে কাজ করাতে হবে। কিন্তু এই অঙ্কটা আমাদের পুরোনো অঙ্কটা, আমাদের পুরোনো অঙ্কটাতে অ্যারাইভেল টাইম দেওয়া ছিল না, মানে অ্যারাইভেল টাইম 0। তাহলে তুই যে কোনো অর্ডার ধরে নিতে পারিস। তুই কি করেছিলি আগেরবার? P1, P2, P3 ধরেছিলি তো পুরোনো অঙ্কটায়, বুঝতে হুম, পারছিস? হুম, 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 হুম। আগেরবার P1, P2, P3 ধরেছিলি তো। এবার আমি বললাম না, তুই P2, P3 পুরোনো অঙ্কটায় P1 ধর, এটা ধরে তুই অঙ্কটা কর। অ্যারাইভেল টাইম কি 0 0 ধরেই করবো, তাই তো? হ্যাঁ, চিরই রয়েছে। তাই তো, যে কোনো অর্ডারে সাজাতে পারে। আমি বললাম আগের বার অঙ্কটা আমি করেছিলাম P1, P2, P3 ধরে, কিন্তু এটা তো P2, P3, হুম। P1 ও হতে পারে। সেই ধরেই আগের অঙ্কটা করবি, অ্যাভারেজ ওয়েটিং টাইম আর অ্যাভারেজ টার্ন টাইম বার করবি। আর এই নতুন অঙ্কটার ক্ষেত্রে তাই করবি। তারপরে তোর কোনো কনক্লুশন থাকলে বলবি, তোর কোনো সিদ্ধান্ত থাকলে বলবি। হ্যাঁ, ঠিক বার আছে? করতে হবে কি? সবসময় বার করতে হবে অ্যাভারেজ ওয়েটিং টাইম আর অ্যাভারেজ টার্ন টাইম, দুটো অঙ্কের ক্ষেত্রে। বার করার এর পরে তোর উত্তর কোনো কত তাহলে স্যার? কি অদ্ভুত, বার কর, খাতায় লিখে বার কর, হোয়াটসঅ্যাপে ছবি দে, বা স্ক্রিন প্রেজেন্ট করবি, হোয়াটসঅ্যাপে ছবি দিতে পারি, হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিবি, সবাই সবারটা দেখতে পাবো, আমাকে সবাই পাঠিয়ে দিবি খাতা সেই ছবি করে অঙ্ক। হ্যাঁ, এখনই পাঠা, 11টা 30-এর মধ্যে হোয়াটসঅ্যাপে ছবি দিলে পাঠা। 11টা 30 বা 10 মিনিটে হয়ে যাবে, ঠিক আছে? হুম। ঠিক আছে, শুনতে পাচ্ছিস? শোনা হ্যাঁ। যাচ্ছে? ঠিক আছে, তাহলে 10-12 মিনিটের মধ্যে তোরা পাঠাচ্ছিস। 10-12 মিনিট অঙ্কটা কর, আমিও 10-12 মিনিট পরেই আবার কথা বলছি। ঠিক আছে, এখন কর। আমি আছি মিটিং এ, সবাই থাকবি, মিটিং থেকে কেউ যাবি না। ঠিক আছে, মিটিং এই থাকবি, মিউট করে অঙ্কটা কর চুপচাপ। স্যার, হুম।
আপনি করেছেন স্যার? বল। হুম। না, উত্তর কত? উত্তর কত? কোনটার উত্তর বল? প্রথমটার, ওই যে যেটা প্রথমটার? P1 P2, হ্যাঁ, P3 P4 দাঁড়া চারটে আছে। দাঁড়া 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 দাঁড়া। ও, যেটা চারটে আছে। হুম। দাঁড়া, হিসেব করে নি, পাশেই হিসেব করছি, এখানেই করে দিচ্ছি, এখানেই করে দিচ্ছি, করতে আর কতক্ষণ লাগে? আপনি স্যার খাতায় করে ফটাফট বলুন উত্তরটা, তাহলে আমি মিলিয়ে দেখি, এই যদি তো হয় জিরো, তাহলে। এই তো করছি, জিরো থেকে শুরু হলো। P1 প্রথম এসছে, তাহলে P1 আগে যাবে। সোহম কোনটা করছিস আগে? P1। ও যে প্রথমটাই যা মতো করেছে। করুক, প্রথম করুক কোনটা, না। চারটেরটা? হ্যাঁ, ওটার আনসার কত হচ্ছে না? তাই আমার একটা জায়গায় কনফিউশন হচ্ছে, ওই যে এই এক্সিট তো টার্ন দেখ অ্যারাউন্ড দেখ টাইম। একটা দেখ বল। দেখ 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 আমি করছি। P1 দেখ, স্ক্রিনে তাকা, স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? হুম হুম হুম। হুম হুম। ওই যে P1 এ তোর প্রথম উত্তর এসছে, কত এসছে অ্যারাইভেল। সেটা বলতো। ওই বলছে তো না, ওর একটা জায়গায় 61/4। কনফিউশন। আমার তো ভুল এসছে মনে হচ্ছে। 61/4 দেখি, হতেও পারে ঠিক। আচ্ছা, P1 প্রথমে আসলো, P1 এসে 61/4, 0 সেকেন্ডের ঠিকই, সময় আমারও তাই P1। এসছে। আচ্ছা ঠিক আছে, দেখি এবার দেখছি। P1 এসছে, P1 এসে জিরোতে ঢুকেছে, 8 সেকেন্ডের কাজ, মানে 8 অব্দি করেছে, 8 অব্দি করলো। তো 8 অব্দি করে নিয়ে, আট, তারপরে হলো P2। P2, P2 4 সেকেন্ডের কাজ, P2 4 সেকেন্ডের কাজ, 8 আর 4 12। তারপরে P3, P3 9 সেকেন্ডের কাজ, 12 আর 9 21। আর P4 5 সেকেন্ডের কাজ, 21 আর 5-এ 26। তাই তো হয়। নেট চার্টটা কিরকম এসছে সবার? নেট চার্টটা সবার এরকম এসছে? কিরে, হ্যাঁ নেট চার্টটা এরকম এসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, জিরো থেকে শুরু হবে, কারণ ওরা তো সবাই, প্রথম লোকটা তো জিরোর সময়ই এসছে। হুম। তারপর সোহমের আর একটা উত্তর কত এসছে? 35/4। হ্যাঁ, তাহলে ঠিকই এবার আছে। টার্ন অ্যারাউন্ড টাইম বার করছি। টার্ন অ্যারাউন্ড টাইম বার করার সময় আমরা জানি কি করতে হয়। টার্ন অ্যারাউন্ড টাইম P1, P2, P2, P3, পরেরটা P4। করেছিস? হ্যাঁ পরেরটা করছি। টার্ন অ্যারাউন্ড টাইম বার করার সময় আমাদের এন্ট্রি এক্সিট টাইম 8, বেরিয়েছে -0, P2 12, -1, P3 21, -2, P4 26, -3, তারপরে 8, 11, 38, 23, মানে 40 61, টোটাল হচ্ছে 61। তাহলে অ্যাভারেজ হবে 61/4, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। ঠিকই আছে, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম সিক্সটি ওয়ান হুম। বাই ফোর ওয়েটিং টাইম তো বার করা সোজা, এগুলো থেকে বাস টাইম বাদ দিয়ে দিলে হবে, 8 থেকে 8 বাদ। 35। ঠিক আছে, আচ্ছা, পরেরটা তারপরে একটা দেখো। একটু করে দেন। পরেরটা, হ্যাঁ পরেরটা পারবি তো? হ্যাঁ, উত্তর কত? ওটা, এটার তো মুখোমুখি করা যাবে, দাঁড়া বলছি। 3, 6, 30, 3 6 30,
39, 13। হ্যাঁ ঠিক আছে। এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 13। হুম। আর ওয়েটিং টাইম 3। এভারেজ ওয়েটিং টাইম হচ্ছে গিয়ে বলছি 0.36, হ্যাঁ 3। ঠিক আছে। তাহলে মজার ব্যাপার যেটা হলো, আমরা এই দুটো অঙ্ক করলাম, কারণ আছে ওই প্রথম অঙ্কটাকে ওভাবে করিয়েছি তার কারণ আছে। এই যে আমাদের দুটো নেট চার্ট, ও উল্টো উল্টো করেছে। তো যাই হোক এই দুটোর থেকে নেট চার্ট দুটো দেখতে পাচ্ছিস তো, নেট চার্ট হুম। দুটো দেখে তোর কি বক্তব্য? একটা সোজা দিক দিয়ে গেছে, একটা উল্টো দিক দিয়ে গেছে। তো যাই হোক না কেন, মানে আমার সবচেয়ে বড় 2930-এই প্রসেসটা, পৌঁছেছে। সবচেয়ে বড় প্রসেসটা কে ছিল? P1। হুম। সবচেয়ে বড় প্রসেসটা ছিল P1, যার 24 সেকেন্ডের কাজ। এটা মোট কথা একবার আগে ছিল আর একবার শেষে আছে। এতে একটা অদ্ভুত ড্রাস্টিক চেঞ্জ হয়েছে। প্রথমটার অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কত ছিল? প্রথমটার, এইটার অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কত ছিল? বার করলাম তো একটু আগে, কত ছিল বল? তত খেয়াল নেই। এই তো 81/3 মানে 27 ছিল। এটা ছিল 17। অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম ছিল 27, আর অ্যাভারেজ ওয়েটিং টাইম ছিল 17। এইটার ক্ষেত্রে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম হলো গিয়ে তোর 13, আর এভারেজ ওয়েটিং টাইম 3। 3। বুঝতে পারছিস চেঞ্জটা কি ড্রামাটিক? বুঝতে পারছিস? আমি এটাই বলার চেষ্টা অনেক করছি। অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে একটা সিস্টেমে জাস্ট অর্ডারটা তুই চেঞ্জ করলি, এক্সিকিউশনের অর্ডারটা, তাহলে এক্সিকিউশনের কোন অর্ডারটা। প্রসেসে অঙ্কটা করব? হ্যাঁ, দুটো, যে দুটো কিভাবে করবে দুটোতেই তুই রাইট পাবি, কারণ তুই অ্যালগোরিদমটা তো ভুল করিস। অ্যালগোরিদমটা তো এফসিএফএস। যেকোনো এফসিএফএস এ একটা করলেই হয়ে যাবে? হ্যাঁ, অ্যারাইভেল টাইমটা তো দেওয়া নেই, এটা অ্যালগোরিদম তোকে করতে তো বলেছি এফসিএফএস। আজকে এখানে হুম। যদি অ্যারাইভেল টাইম দেওয়া থাকতো সেটা অন্য কথা, কিন্তু অ্যারাইভেল টাইম তো এখানে অঙ্কটাতে, এই অঙ্কটাতে দেওয়া নেই অ্যারাইভেল টাইম। এই অঙ্কটা তো তোকে জাস্ট, এটা এই কলামটা তো আমিই লিখেছি, মাঝখানের কলামটা। অঙ্কটা তো এরকম দিয়ে দিয়েছিল, এটা তো ছিল না, তাই না? অ্যারাইভেল টাইম তো দেওয়া নেই, তাহলে এইভাবে যে সাজিয়ে অঙ্কটা করবে সেও 5-এ 5, আর এইভাবে সাজিয়ে যে অঙ্কটা করবে সেও 5-এ 5। কিন্তু আমার উদ্দেশ্য সেটা না, আমার বক্তব্য হচ্ছে গিয়ে এইভাবে যে করবে তার উত্তর, আর এইভাবে যে করবে তার উত্তর। উত্তর দেখে বোঝা যাচ্ছে কতটা চেঞ্জ হয়েছে। তার মানে এই উত্তরটা দেখার পরে আসলে ওরা যখন এফসিএফএস এই নিয়মটা আবিষ্কার করেছিল, তার বিভিন্ন অঙ্ক সলভ করতে লাগলো, তখন এরকম একটা দেখলো, এরকম ঘটনা ঘটে, তখন তারা একটা সিদ্ধান্ত নিল যে একই সময় যারা এসছে তাদেরকে এফসিএফএস এরকম তো করতেই পারি, সেটা একটা নিয়ম হতেই পারে, কিন্তু তার চেয়ে ভালো নিয়ম এটা হবে, ছোট যারা আছে তাদের আগে কাজ করিয়ে দাও, বড় যারা আছে তাদেরকে পরে কাজ করাও, তাহলে সিস্টেমের ইমপ্রুভমেন্ট হবে। এই নিচেরটা দেখে তাই বোঝা যাচ্ছে, এখানে ছোটটাকে আগে কাজ করানো হয়েছে, P2 আর P3 আগে কাজ করে গেছে, তারপরে P1 কাজ করেছে। আমি কি অর্ডারটা এটাই দিয়েছিলাম? তো আমার মনে পড়ছে না অর্ডারটা কি দিয়েছিলাম।
এই তো আমি এটাই দিয়েছিলাম, P2 P3 P1। তো যেটা বলছিলাম, ওরা বুঝলো যে ছোট যারা আছে, ছোট জব যারা আছে তাদেরকে যদি আগে করিয়ে দেওয়া হয় তাহলে সিস্টেমের অনেক উন্নতি হয়, অনেক উন্নতি হয়। সিস্টেমের উন্নতি কিভাবে হয়? এই যেভাবে টার্ন অ্যারাউন্ড টাইম কমে যায়, ওয়েটিং টাইম কমে যায়। যারা দেখি কে ফোন করলো। হ্যাঁ, হ্যালো। এই একটা থেকে নেবো ভাবছি, বুঝলি? হুম, হুম, হুম। একটু লিখে দিই শুরুতে। হুম, জানিয়ে দিস ওদের, ঠিক আছে? হুম, হুম। তো হ্যালো, তোরা শুনতে পাচ্ছিস? অর্ণব, হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে শুনতে রে? পাচ্ছি। হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ক্লিয়ার। তাহলে একটা নতুন নিয়ম আবিষ্কার করলো ওরা। এই নতুন নিয়মটার নাম কি? এই, বুঝতে পেরেছিস? কারণ নতুন নিয়মটা এভাবে কিন্তু বেরিয়ে গেল যে আগে আসবে, যারা একসঙ্গে আসবে তাদের মধ্যে ছোট যে আছে তাকে করাও, সে ভালো বুঝতে পারে। আবার এখানে গিয়ে ফোন করেছে দেখ। উফ, কি অদ্ভুত। দাঁড়া, 8538 টুকানি নাম্বারটা টুকানি অন্য ফোন থেকে করছি, এটা ডিক্লাইন করে। আচ্ছা, তাহলে বোঝা গেল যে এই নতুন নিয়মটা অঙ্ক করলে অঙ্ক কিন্তু অনেক তাড়াতাড়ি হবে। শর্টেস্ট জব ফার্স্ট। হ্যাঁ, হ্যালো। হ্যালো, কে বলছিস তুই? হ্যালো, কে বলছিস? হ্যাঁ দীপ, হ্যাঁ এই একটা নাগাদ থেকে ক্লাস নেবো। হ্যাঁ, হুম 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 হুম, ঠিক আছে, জানিয়ে দে ওকে। হ্যাঁ, হুম। তো এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অঙ্ক দিয়েছে আমাদের, শর্টেস্ট জব ফার্স্ট। তার মানে এখানে অ্যারাইভেল টাইম কি দিয়েছে? অ্যারাইভেল টাইম কিন্তু এখানেও দেয়নি। অ্যারাইভেল টাইম দেয়নি মানে আমরা ধরে নেব অ্যারাইভেল টাইম সবার জিরো, মানে সবাই একসঙ্গে এসছে। আর সবাই যদি একসঙ্গে আসে তখন আমরা এখন কি শিডিউলিং এ চলছি? শর্টেস্ট জব ফার্স্ট। তাহলে আমরা সবচেয়ে ছোট কাজ যার, তাকে আগে করাবো। তার মানে আমরা কি করব? প্রথমে কাকে করাবো? সবাই একসঙ্গে এসছে শূন্য থেকে, তাহলে শূন্য থেকে শুরু করবো। সবচেয়ে ছোট কাজ P4 এর, তাহলে P4 কে আগে নেব। P4 এর কতক্ষণের কাজ? 3 সেকেন্ডের, তাহলে 3 অবধি যাবে। তারপরের ছোট কাজ P1, তারপরের ছোট কাজ P1, তাহলে এবার P1 কে নেব। P1 কে নিয়ে আমরা কি করব? P1 এর 6 সেকেন্ডের কাজ, তাহলে 3 আর 6 9। তারপরে কার কাজ? P2 P3 7 সেকেন্ডের কাজ, তাহলে এবার P3 কে নেব। 9 আর 7 16। তারপরে কাকে নেবো? P2 কে। কত সেকেন্ডের কাজ? 8 সেকেন্ডের, 16 আর 8 24। হয়ে গেল। নেট চার্ট হয়ে গেল। নেট চার্ট রেডি হয়ে গেছে। তাহলে আমরা তো অঙ্কটা করতেই পারি। অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বার করতে পারবো তো? অসুবিধা হবে? বল। না, হবে না, হবে না। পারবি তো? ঠিক আছে। এর মজার ব্যাপার, এই দুটো অ্যালগোরিদমের সঙ্গে এর পরে আমরা যে অ্যালগোরিদমটা করবো তার একটা ছোট তফাৎ আছে। পরের অ্যালগোরিদমটার নামটা আগে দেখি।
শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট অ্যালগোরিদম। শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট এই অ্যালগোরিদমটা আগের দুটো অ্যালগোরিদমের থেকে আলাদা একটা বিশেষ। আগে আমরা বললাম এফসিএফ ফার্স্ট ফার্স্ট সার্ভ, তারপরে আমরা তার একটা বেটারমেন্ট করলাম যেটার নাম শর্টেস্ট জব ফার্স্ট, আর এখন করছি শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। এই অঙ্কটা এবার আমরা শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট দিয়ে করব। এখানে আমরা একটা তফাৎ দেখতে পারবো, বিরাট তফাৎ, সেটা আমরা দেখছি। বুঝছেন? লক্ষ্য কর, এখানটা খুব ভালো করে আগে বোঝ। বল ওএস প্রথমে নামটা মাথায় রাখ, শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। মানে ওএস দরজা খুললো, দেখতে পেলো P1 দাঁড়িয়ে আছে। ওএস দরজা খুলে দেখলো P1 দাঁড়িয়ে আছে। P1 দাঁড়িয়ে আছে যে দেখতে পেলো, আর কাউকে দেখতে পেয়েছেন না, কারণ P1 সকালবেলায় এসে লাইন দিয়েছে। ওএস তো P1 কে কাজ করানোর জন্য ডাকবে, P1 কিন্তু ওএস ডেকে নেবে যে আয় ভাই আমরা এক্সিকিউশন শুরু করি। P1 সকালে দরজা খুলে 0টার সময় দেখেছে P1 এসে দাঁড়িয়ে আছে। ওএস P1 কে সিস্টেমে নিয়ে এসছে, কাজ করাচ্ছে, কিন্তু ওএস না বেশিক্ষণ কাজ করাতে পারবে না, কারণ 1 সেকেন্ড কাজ করানোর পরই দরজায় ঠক ঠক করে P2 ঠোকা দেবে। 1 সেকেন্ড পর, মানে ওএস 1 সেকেন্ড পর্যন্ত P1 কে নিয়ে কাজ করবে, তারপরে তো P2 দরজা ঠোকা দেবে। তার মানে P1 এর 1 সেকেন্ডের কাজ যখন হয়েছে, মানে 7 সেকেন্ডের কাজ যখন বাকি আছে, তখন কিন্তু সিস্টেমে দুটো প্রসেস এসে বসে আছে। P1 আগেই এসছিল, এখন 7 সেকেন্ডের কাজ বাকি আছে, আর P2 এইমাত্র এসছে। ওএস কি করবে, এই 4 সেকেন্ড আর এই 7 সেকেন্ডের মধ্যে কোনটা কম সেটা চেক করবে। কোনটা কম পাবে? P2 র কাজ কম পাবে। ওএস P1 কে বাদ দিয়ে এবার P2 র কাজ আরম্ভ করবে। P2 র কাজ আরম্ভ করবে, P2 র কাজ আরম্ভ করে 1 সেকেন্ড করবে, করার পরে কি দেখবে, P3 এসে দরজায় নক করছে। তার মানে P2 র 1 সেকেন্ডের কাজ কিন্তু তখন হয়ে গেছে। P2 র 1 সেকেন্ডের কাজ হয়ে গেছে, মানে P2 র আর 3 সেকেন্ডের কাজ বাকি আছে। এই সময় P3 ও চলে এসছে, মানে 2 সেকেন্ডের মাথায়। ব্যাপারটা বোঝ, এখানে P2 এই 2 পর্যন্ত কাজ করবে। কাজ করে নক করেছে কেন, P3 চলে এসছে। তাহলে তখন কার কার কাজ বাকি আছে, 7 সেকেন্ড, 3 সেকেন্ড আর 9 সেকেন্ড। 7 সেকেন্ড, 3 সেকেন্ড আর 9 সেকেন্ড এই কাজ বাকি আছে। এই 7 সেকেন্ড, 3 সেকেন্ড আর 9 সেকেন্ডের মধ্যে কোনটা কম? 3 সেকেন্ডই কম, মানে P2 ই কম। তাহলে P2 র কাজ আবার চালু হবে, কিন্তু আবার 1 সেকেন্ড হবে। কেন? P4 চলে আসবে তার মধ্যে। 1 সেকেন্ড হতে না হতেই P4 চলে আসবে, তাহলে P2 3 অব্দি হবে। এই সরি, এটা না তো, ভুল ভুল জায়গায় দাগ দিলাম, সরি। P2 র 1 সেকেন্ডের কাজ হয়েছে তো, তাই না? P2 র হয়েছে 1 সেকেন্ডের কাজ।
তাহলে তুই লক্ষ্য কর P2 যখন 1 সেকেন্ডের কাজ হয়ে গেছে তখন P4 ও সিস্টেমে চলে এসছে, মানে সবকটা প্রসেসই এখন সিস্টেমে আছে। সবকটার মধ্যে কোনটা কম, 7 না 2 না 9 না 5? 2 সবচেয়ে কম। তাহলে P2 কে নিয়ে আবার কাজ আরম্ভ করবে। P2 কিন্তু এবার পুরোটাই হয়ে যাবে, কারণ এখন আর মাঝপথে কেউ আসেনি। মানে P2 আর 2 সেকেন্ডের কাজ বাকি ছিল, সেটা কিন্তু হয়ে যাবে 5 পর্যন্ত, হয়ে P2 শেষ হবে। তখন বাকি কে থাকে? P2 তো শেষ হয়ে গেল, মানে P2 বাড়ি চলে গেছে, P2 আর নেই। পরে কে আছে? P1 আছে, P3 আছে, P4 আছে, মানে 7, 9 আর 5 পড়ে আছে। 7, 9 আর 5 এর মধ্যে কোনটা কম? 7, 9 আর 5 এর মধ্যে 5 কম, মানে P4। তাহলে এবার P4 এর কাজ হবে। P4 এর কাজ হবে, কতক্ষণের কাজ আছে? 5 এর কাজ আছে, তাহলে হবে 9 অব্দি। তারপরে P4 চলে যাবে কিন্তু। এখন কে কে পড়ে আছে? P1 আর P3, মানে 7 আর 9। এবার কিন্তু 7 হবে, মানে P1। 7 এর কাজ আছে বাকি, 16 অব্দি হবে। তারপরে কি হবে? P1 ও চলে যাবে, তারপরে তারপরে শুধু পড়ে আছে P3। তাহলে এবার কিছু করার নেই, P3 কাজই হবে। কতক্ষণ হবে? P3 হচ্ছে 9, তাহলে 25। কি হলো কি ব্যাপার? এই হলো কি ব্যাপার, বুঝেছিস? তাহলে তুই এই দেখ, আমরা এটা ভেঙে ভেঙে করেছি, ওরা এটা একবারে করেছে। 0 থেকে 1, দেখ এই দেখ P1 কাজ করেছে। তারপর আমরা দেখ 1 থেকে 5 পর্যন্ত P2 কাজ করেছি, ভেঙে ভেঙে দেখিয়েছি। ওরা 1 থেকে 5 পর্যন্ত একবারে P2 কাজ দেখিয়েছে। তারপরে 5 থেকে 9 P4, এই দেখ 5 থেকে 9, 10 কি করে হলো? P4 এর কতক্ষণের কাজ? ও, P4 এর 5 সেকেন্ডের কাজ, এটা ভুল হয়ে গেছে আমার। P4 এর তো 5 সেকেন্ডের কাজ, তাই এখানে 10 হবে। আমি এখানে ভুল লিখেছি, হ্যাঁ, এটা 10 হবে, 10। তাহলে সবই এক করে বাড়বে, 17 আর 26 এরকম হবে। তো তারপর P1 এর কাজ হয়েছে 17, তারপর 26। আগের অ্যালগোরিদম গুলো নেট চার্টের সঙ্গে এইটা নেট চার্টটা দেখলে একটা অদ্ভুত তফাৎ চোখে পড়ে। কি বলতো? বল দেখি কি কি তফাৎ বলতো? বলতে পারিস কেউ কি তফাৎ? P1 তো দুবার আছে। P1 তেমন আমরা বলি কি বলতো? P1 প্রিএম্পট করেছে, এখানে একবার আর এখানে একবার, দুবার আছে। এক্স্যাক্টলি, মানে P1 মানে এমন একটা অ্যালগোরিদম এটা, যেখানে যে কাজগুলো যখন হয়, সেই কাজগুলো লাফিয়ে লাফিয়ে হচ্ছে। মানে মানে এরকম হতে পারে একটা কাজ চলতে আরম্ভ করে বন্ধ হয়ে গেল, পরে আবার চালু হলো, বুঝলি? এটাকে বলে প্রিএমটিভ শিডিউলিং অ্যালগোরিদম। আর আগের যেগুলো পড়েছিলি সেগুলো হচ্ছে নন প্রিএমটিভ শিডিউলিং অ্যালগোরিদম। এটা কি? প্রিএমটিভ শিডিউলিং অ্যালগোরিদম। আর আগে যেগুলো পড়ছিলাম সেগুলো হচ্ছে নন প্রিএমটিভ, বুঝলি? আগের দিন বলেছিলাম প্রিএমটিভ আর নন প্রিএমটিভ নন প্রিএমটিভ কাকে বলে, মনে করে দেখ। এই মনে পড়লো? 1 আর 4 মানে নন প্রিএমটিভ, আর 2 আর 3 মানে প্রিএমটিভ। মনে আছে আগের দিন বলেছিলাম? হুম। এগুলো লেখা আছে। শার্ট ইয়ার ছিল না আগের দিন, শার্ট ইয়ার একটু পড়ে নি সেই জায়গাটা, তাহলে তুই বুঝতে পারবি প্রিএমটিভ আর নন প্রিএমটিভ। প্রিএমটিভ আর নন প্রিএমটিভ মানে কিছুই না, কে কাজ কিভাবে করছে। যে শিডিউলিং অ্যালগোরিদম গুলোতে কাজ যখন হয়
এরকম ভাবে হতে পারে যে এই যে P1 যেমন একবার এখানে ঢুকেছে তারপর বন্ধ হয়ে গিয়ে আবার এখানে শুরু হয়েছে, সেই শিডিউলিং অ্যালগোরিদম গুলোকে প্রিএমপ্টিভ শিডিউলিং অ্যালগোরিদম বলে। আর যে শিডিউলিং অ্যালগোরিদমতে একটা প্রসেস ঢুকে একবার কাজ চালু করে দিলে কাজ শেষ না অবধি চলতেই থাকে, তাকে নন প্রিএমপ্টিভ অ্যালগোরিদম বলে। হয়ে গেল। ও গয়া এটা এটার কেউ টার্ন অ্যারাউন্ড টাইম কিভাবে বার করবি কেউ বলতে পারবি? খুবই সহজ অ্যাকচুয়ালি টার্ন অ্যারাউন্ড টাইম বার করা। তুই দেখ, তো কেউ যদি বলে ভাই P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত, তুই বলবি P1 কখন বেরিয়েছে ফাইনালি, এখানে একবার বেরিয়েছে, এখানে একবার বেরিয়েছে একে, আরেকবার বেরিয়েছে 17-তে। ফাইনালি কখন বেরিয়েছে 17-তে, তারপর থেকে তো আর ঢোকেনি, তাহলে এই 17 নেব, মাইনাস করবো অ্যারাইভেল টাইম। P1 এর অ্যারাইভেল টাইম কত দেখ, এই যে P1 দেখতেই পাচ্ছিস, P1 এর অ্যারাইভেল টাইম হচ্ছে 0। P1 এর অ্যারাইভেল টাইম 0। তাহলে আমরা বাদ দেবো 0, তাহলে কত পাবো 17। তোকে যদি বলে P1 এর ওয়েটিং টাইম কত, তুই বলবি P1 এর ওয়েটিং টাইম হচ্ছে 17 মাইনাস বার্স্ট টাইম। বার্স্ট টাইম কত P1 এর? 8, মানে -8, মানে কত হলো 9। হয়ে গেল, বুঝলি? তোকে যদি কেউ বলে ভাই P2টা বলো, তুই বলবি P2। আচ্ছা, P2 কখন বেরিয়েছে ফাইনালি, এই যে 5-এ। কখন এসেছে, এই যে 1-এ। ওয়েটিং টাইম কত তাহলে P2? 4 মাইনাস বার্স্ট টাইম। বার্স্ট টাইম কত, এই দেখ 4। বুঝেছিস? তাহলে P3 কত হবে? 26 মাইনাস অ্যারাইভেল টাইম, এটা টার্ন অ্যারাউন্ড টাইম হবে। আর P4 এর কত হবে? 10 মাইনাস অ্যারাইভেল টাইম। বুঝেছিস তো? না বুঝলে বল, বুঝলেও বল। কিরে, বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, ঠিক আছে। প্রায়োরিটি শিডিউলিং খুব সহজ, এটা লোয়ার দ্য প্রায়োরিটি নাম্বার হায়ার দ্য প্রায়োরিটি, মনে রাখ। এই হচ্ছে গিয়ে তোর অঙ্ক, লোয়ার দ্য প্রায়োরিটি নাম্বার হায়ার দ্য প্রায়োরিটি। দেখতে পাচ্ছিস সবাই মোটামুটি? দেখতে পাচ্ছিস তো? কি স্যার কথাটার মানে কি? প্রায়োরিটি শিডিউলিং, প্রায়োরিটি মানে গুরুত্ব, না, লোয়ার দা প্রায়োরিটি নাম্বার হায়ার দ্য প্রায়োরিটি মানে বলছি চারটা দেখ, দেখতে পাচ্ছিস চারটা প্রসেস, বার্স্ট টাইম আর প্রায়োরিটি। অ্যারাইভেল টাইম দেওয়া নেই, মানে অ্যারাইভেল টাইম 0 ধরে নেবো। অ্যারাইভেল টাইম আমি ধরে নেবো সবারই 0, সবার 0 ধরে নেবো। তো P1 এখানে খোঁজ সবচেয়ে কম নাম্বার কোনটা, 1 কার, তাই তো? 1 তো P2, P2 সবার আগে হবে, তার মানে তারপরের এদিকে আবার তারপরের ছোট নাম্বারটা কি আছে, 1 এর পরে 2, মানে P5 তারপরে হবে। এদিকে 2 এর পরে কি আছে 3, তার মানে তারপরে P1 হবে। 3 এর পরে কি আছে 4, 4 P3 হবে। তারপরে কি আছে 5, মানে P4 এর হবে। বুঝতে পেরেছিস? দেখ নেট চার্টটা দেখ, ওই স্যার প্রথমে কাকে কাজ করিয়েছে।
সবচেয়ে ছোট প্রায়োরিটি নাম্বার যার, সবচেয়ে প্রায়োরিটি নাম্বার ছোট হচ্ছে পিটুর, যার প্রায়োরিটি নাম্বার সবচেয়ে ছোট তার প্রায়োরিটি সবচেয়ে বেশি, বুঝলি? হুম তাই না, দেখ নেট চ্যাটে দেখ সবার আগে পিটু কাজ হুম, করেছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। 1 সেকেন্ড কাজ করেছে, তারপরে B5 কাজ করেছে, B5 এ তো 5 সেকেন্ডের কাজ, তাই 1 আর 5, এই যে 1 আর 5 6, এটা হয়েছে। তারপরে এদিকে হচ্ছে গিয়ে P5 এর পর P5 এর পর হচ্ছে P1 এর 10 সেকেন্ডের কাজ, 6 আর 10 16। তারপরে হচ্ছে P3 এর কাজ, P3 হচ্ছে 2, 16 আর 2 18। তারপরে P1 কাজ করে গেছে, বুঝেছিস? বোঝা গেল? হুম হুম তাহলে এখানে তো বার করে ফেলতে পারবি বাকি যেগুলো অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ টার্ন। এইখানে দুটো পড়বি, পড়ে আমাকে জিজ্ঞেস, এই দুটো প্রশ্ন লিখে রাখ। একটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ স্টারভেশন, হোয়াট ইজ এজিং। স্টারভেশন কাকে বলে আর এজিং কাকে বলে? স্টারভেশন আর এজিং, প্রসেস Aging? শিডিউলিং এর এই তো এজিং, দেখতে পাচ্ছিস তো লেখা আছে ও, এজিং। হ্যাঁ হ্যাঁ স্টারভেশন আর এজিং কাকে বলে? দুটো প্রশ্ন, তো নোট কর প্রশ্নগুলো, স্টারভেশন আর এজিং। রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদম, আর টাইম কোয়ান্টাম বলে একটা কনসেপ্ট আছে, মানে টাইম কোয়ান্টাম অর টাইম স্লাইস বলছি কাকে বলে। এই দেখ প্রত্যেক ক্ষেত্রে না একটা টাইম কোয়ান্টাম বলে দেবে। দেখ টাইম কোয়ান্টাম বলেছে 4 মিলি সেকেন্ডস, দেখ 4 মিলি সেকেন্ডস এর টাইম কোয়ান্টাম বলে দিয়েছে, 4 মিলি সেকেন্ডের টাইম কোয়ান্টাম। তাহলে দেখ কি হবে, P1 24, P2 3, P3 3। দেখ P1 4 সেকেন্ডের কাজ করেছে, তারপরে P2 4 সেকেন্ডের কাজ করতে পারেনি। কেন করতে পারেনি? কারণ P2 তো 4 সেকেন্ডের কাজই নেই, P2 তো 3 সেকেন্ডের কাজ। তার কি আছে, তার P2 3 সেকেন্ডের কাজ ছিল, 4 সেকেন্ডের তো কাজই করতে পারেনি, 3 সেকেন্ড কাজ করেই চলে গেছে, শেষ। তাহলে 4 আর 3 7 হয়েছে। তারপর P3 তো 3 সেকেন্ডের কাজ, 4 সেকেন্ড সময় পায়নি, সালে 7 আর 3 10। তারপরে P1, তারপর P2 আর P3 তো শেষ হয়ে গেল, P2 আর P3 শেষ, কারণ P2 আর P3 তো 4 সেকেন্ড করে কাজ সময় পেয়ে শেষ হয়ে চলে গেছে, কারণ এদের বার্স্ট টাইম 3 3। কিন্তু P1 4 সেকেন্ড 4 সেকেন্ড 4 সেকেন্ড 4 সেকেন্ড করে কাজ করতে থাকবে। ওই দেখ দেখ P1 4 সেকেন্ড 4 সেকেন্ড 4 সেকেন্ড করে কাজ করছে। প্রথমে একবার 4 এর কাজ করেছে, তারপর একবার 4, 4 4 8, আর 4 12, আর 4 16, আর 4 20, আর 4 24 হয়ে গেল, P1 শেষ হয়ে গেল। মোট 24 সেকেন্ডের কাজ শেষ করে দিল। মানে তোমার কাজ কম থাকুক কি বেশি থাকুক, তুমি 4 সেকেন্ডই সময় পাবে। এবার তোমার কাজ যদি কম হয় তাহলে ভালো, 4 সেকেন্ডের মধ্যে কাজ তুমি করে ফেলতে পারছো, বাড়ি চলে যাও। আর যদি তোমার কাজ 4 সেকেন্ডে শেষ না হয় তাহলে তুমি অপেক্ষা করো, আবার যখন সুযোগ পাবে তখন আবার করবে, বুঝেছিস? তাহলে তুই কি দেখলি, এইটাও কিন্তু একটা প্রিএমটিভ শিডিউলিং, কারণ P1 এখানে শুরু হয়েছিল, থেমে গিয়ে আবার এখানে শুরু হয়েছে, তাহলে এটাও প্রিএমটিভ শিডিউলিং। হুম, তাহলে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট প্রিএমটিভ শিডিউলিং। আর এটা যেটা দেখতে পাচ্ছি আমরা, এটাও প্রিএমটিভ শিডিউলিং। ওকে, হয়ে গেল। তোরা একটা কাজ করবি, আর একটু দুটো টপিক বাকি আছে, যেটা পরে দেখবো। মাল্টি লেভেল কিউ শিডিউলিং, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং, ওই দুটো পরে দেখবো। তোরা ইয়েতে চলে যাবি, এক্সারসাইজে। স্যার, এই রাউন্ড রবিনে যেটা বললেন সেটা অ্যারাইভেল টাইম যদি 0 0 হয় তাহলেই তো এটা হবে। রাউন্ড রবিনে
না তাছাড়াও হবে। হ্যাঁ যে প্রথমে এসছে তার কাজ আলাদাভাবে আরম্ভ করার আগে, প্রথমে যে এসছে তার কাজ আগে শুরু করে নিবি। হ্যাঁ, তারপরে যখন মোর দ্যান ওয়ান প্রসেস হয়ে যাবে সিস্টেমে, মনে করো একজন সকাল 7টার সময় এসছে, তার কাজ এখনো শেষ হয়নি, সে একাই ছিল সিস্টেমে কাজ করছিল, তখন রাউন্ড রবিনের ব্যাপার হুম, নেই। কিন্তু 7টা 10-এ একজন চলে এসছে, এবার হুম, রাউন্ড রবিন শুরু হয়ে যাবে দুজনের মধ্যে। দুজনে যদি শেষ না হয়ে থাকে, তারপরে যদি 7টা 15-তে আরেকটা প্রসেস চলে আসে, তখন আবার তিনজনের মধ্যে রাউন্ড রবিন শুরু হবে। বুঝতে পেরেছি। 6.1 কাজ কাজ, 6.2, 6.3, 6.4, 6.5। তাহলে তুই করবি 6.1 থেকে 6.5। ঠিক আছে, হুম, ওকে। ছবি তুলে আজকে এই নিয়েছি, পর্যন্ত। অসুবিধা আজকে এই পর্যন্ত, আমি ছবি তুলে নিয়েছি, আর অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে মিটিং টার্মিনেট করলাম। আর হুম, সোহম কোয়েশ্চেন গুলো লিখে আমায় পাঠিয়ে দিস। ঠিক আছে, ঠিক আছে। অর্ণব আগের দিনের গুলো তো তুই লিখেছিলিস, আগের দিন কি ছিল বলতো? ওই ট্রেডের গুলো। ট্রেডের গুলো কোনটা কোনটা? মানে এর আগের দিনে ট্রেড করা ছিল না, ওগুলো তো তুই হ্যাঁ লিখেছিলিস হ্যাঁ, তো, পাঠাসনি তো? কোশ্চেন হ্যাঁ। কোশ্চেন হ্যাঁ। আমার তো পাঠানোর কথাও ছিল না। ও আচ্ছা তো ঠিক আছে, ঠিক শামীমের আছে, সব তুই পাঠা। লিখে, স্যার তো না না, ঠিক স্যার আছে, তো ঠিক আছে, ঠিক আছে, আমি ওটা অ্যাসাইনমেন্ট সেট করে দেবো। থ্রেডেরটা তো সোহম আমাকে মনে করাস একবার। ঠিক আছে, আমি তো হুম। সময়, আমার মেশিনটা ঘেটে গেছে, আর আসলে উইন্ডোজ 8টা ক্রাশ করে গেছে, তার জন্য আর আমি পারছি না, মোবাইলে অতটা লিখতে পারি না তাড়াতাড়ি। এই জন্য একটু ডিলে হচ্ছে, তুই চিন্তা করিস না তোরা, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, হুম। ওকে, তাহলে মিটিংটা টার্মিনেট করলাম। আচ্ছা স্যার। হুম, হুম, হুম। হুম।